সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। হাসান আবদুল্লাহর এমন একটি ফেসবুক পোস্ট ঘিরে কয়েকদিন ধরে উত্তাল রাজনীতির অঙ্গন। এরপর দিন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, হাসান আবদুল্লাহর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ঠিক হয়নি। সেনা সদরের বক্তব্যে জানা যায়, সার্জিস এবং হাসনাতের আগ্রহেই সেনা সদরের বা ক্যান্টনমেন্টের ভেতরে অনুষ্ঠিত হয় আলোচনা। এদিকে রোববার সার্জিস আলম জানান, হাসনাত বৈঠকের কথা যেভাবে উপস্থাপন করেছেন তা নিয়ে সার্জিসের কিছুটা দ্বিমত রয়েছে। এদিকে এনসিপির আরেক নেতা বলেন যে হাসনাত এবং সার্জিসের মধ্যে কেউ একজন মিথ্যা বলেছেন। সব মিলিয়ে সমন্বয়কদের নিয়ে গঠিত রাজনৈতিক দলে একে অপরের বক্তব্যের মধ্যে ঘাটতি দেখা দিচ্ছে সমন্বয়ের। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সমন্বয়হীনতার রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, এবং তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, ছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি বিএনপির, ৭১ ও ২৪ একই কাতারে রাখার চেষ্টায়ও নাকচ। গণপরিষদ ভোটে নতুন সংবিধান চায় এনসিপি, ঐক্যমত্য কমিশনে মতামত জমা। সবার আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে বিএনপি, বললেন তারেক রহমান। সংস্কার বিরোধীরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতরা জাতির কৃতি সন্তান, সবসময় পাশে থাকবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান। কাউকে মনোবল না হারানোর আহ্বান। এবং এবার বৈশাখের শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে ঈদ জামায়াত, বের হবে ঐতিহ্যবাহী ঈদ মিছিল, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা শুরুতে এই আলোচনায় তাহসিন রিয়াজকে দিয়ে শুরু করতে চাই, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের সামনের সারি যে কয়জন নেতা, ৪ জন নেতার ৪ রকম বক্তব্য পাওয়া গেছে একটি বৈঠককে ঘিরে, এবং আপনাদেরকে আসলে সামনের সারির নেতা বেশি হয়ে যাবে কি এরকম সমন্বয়হীনতা ঘটছে কিনা? আপনাদের দলটি আসলে সমন্বয়কদের দিয়ে গঠিত, কিন্তু বক্তব্যের মাঝে বা রাজনৈতিক আচার আচরণের মাঝে অনেক সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, কারণ কি? ধন্যবাদ যারা আমাকে দেখছেন। আসলে যে ধরনের বক্তব্য বিভিন্ন সময় আমরা বিগত 2 দিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, সে সমস্ত বক্তব্য নিয়ে আসলে ইতিমধ্যে মন্তব্য চলে এসেছে, অনেক মন্তব্য এসেছে। আপনি নিজেই বলেছেন যে পার্টির 4 জন গুরুত্বপূর্ণ পদে থাকা লোকজন তারা তাদের মন্তব্য সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। কাজেই দেখুন, এটি যখন পরিবেশটা ঠিক এরকম তৈরি হয় যে যেখানে ভিন্ন মত থাকে, ভিন্ন মতের কাউন্টার পার্টগুলো যখন সোশ্যাল মিডিয়াতে এভাবে করে আসে, এগুলো তখন আসলে একান্তই পার্টির অভ্যন্তরীণ বিষয় চলে যায়। আপনি আজকে যে আলোচনাটি এখানে ইনিশিয়েট করতে চাচ্ছেন, এখন এই আলোচনাটা আমাদের পজিশন থেকে এখন এক্সটেনশনের জায়গাটাতে আসলে আমরা অনেক বেশি সীমিত একটা জায়গায় চলে এসেছি। এটি এখন মোর সেন্টার্ড অন দি পার্টি পজিশন অ্যান্ড দ্য পার্টি মিটিং। তো এগুলো নিয়ে আমরা আমাদের মতন করে কথা বলবো। যে ধরনের সমন্বয়হীনতার কথা আপনি বলেছেন এবং যেই অ্যাঙ্গেল থেকে বলেছেন যে সমন্বয়কদের দ্বারা গঠিত যে দল, সে দলে এই ধরনের সমন্বয়হীনতা আমি আসলে দোষারোপের রাজনীতি আমরা করতে চাই না। এই ধরনের সমন্বয়হীনতা তো আমরা যেদিন বাংলাদেশের রাজনীতিতে যেদিন আওয়ামী লীগকে ব্যান করা নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে, সেদিন কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে 4 জন টপ সারির কিন্তু নেতার 4 ধরনের বক্তব্য পেয়েছি। এটাও তো রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের 4 জন পার্টি পজিশনে সবচেয়ে টপ এন্ডের পার্টি পজিশনে 4টা বক্তব্য আমরা পেয়েছি। মির্জা ফখরুল সাহেব এক ধরনের কথা বলেছেন, সালাউদ্দিন সাহেব এক ধরনের কথা বলেছেন, রিজভী সাহেব এক ধরনের কথা বলেছেন, এবং তাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক ধরনের কথা বলেছেন। কাজেই আমরা এই অ্যাঙ্গেলে একেবারে এতটা রুড অ্যাঙ্গেলে আমরা দেখছি না ব্যাপারটাকে। আমরা এভাবে দেখছি যে দেখুন, এখানে একটি ব্যাপার খুব ক্ল্যারিফাইড ওয়েতে আসা দরকার। সেটি হচ্ছে, এটা ইতিমধ্যেই সার্জিস এবং হাসনাদের যে পোস্ট, এই পোস্টে কিন্তু আপনারা দেখেছেন যে তারা কিন্তু কোথাও কোনো পজিশনে কিন্তু এটি বলার চেষ্টা করেনি যে এই যে আলোচনা সভাটি সর্বোচ্চ আলোচিত এখন যে আলোচনা সভা, সেই আলোচনা সভাটি এনসিপি ভার্সেস সেনাবাহিনী ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনীর যে ফোর্স আছে তাদের সাথে হয়েছে। এটা এনসিপি ভার্সেস কিন্তু আপনার সেনাবাহিনীর কোনো মিটিং না। এখন প্রশ্ন হতে পারে যে তারা কি এই ধরনের মিটিংয়ে যেতে পারেন কিনা।
দেখেন আমি খুব পরিষ্কারভাবে একটা ব্যাপার আমি আপনাকে বলি, অ্যাপার্ট ফ্রম দি পার্টি পজিশন, হাসনাত এবং সার্জিসের যদি পার্টির পজিশনের কথা বলি, যে দলীয় পজিশন আছে, এই দলীয় পজিশনের বাইরেও কিন্তু তারা এই আন্দোলনের একেবারে সম্মুখ সারির অংশের মানে অংশীজন, এবং তাদের সাথে বাংলাদেশের অসংখ্য গণতান্ত্রিক শক্তির সাথে তাদের যোগাযোগ থাকতে পারে, তাদের সাথে বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন বা অন্যান্য সকল বাহিনীর সাথে তাদের ওয়ান টু ওয়ান কমিউনিকেশন থাকতেই পারে। এটাকে আমরা খুব একটা অস্বাভাবিক চোখে দেখি না। এখন তারা ব্যক্তিগতভাবে যখন এই মিটিংটি করেছেন, তখন আসলে এই পুরো যে জবাবদিহিতার জায়গাটা বা এটা ক্ল্যারিফাই করার যে জায়গাটা, এটার ব্যাখ্যা প্রদান করার যে জায়গাটা, এই ব্যাখ্যা প্রদানের জায়গাটা আসলে তাদের উপর বর্তায়। আমরা বলছি না যে এটা আমরা একেবারে যেটা আমরা দেখি আর কি ট্রেডিশনাল পলিটিক্সে, যে এটা তার আমি দায় নিচ্ছি না, এই ধরনের আমরা কথা বলছি না, বাট বাস্তবতাটা আমি বলছি। মানে যেটা হয় যে ওই মানে সিঙ্গেল ফিগারে ফিগার আউট করা হয় সবসময়, সেভাবে আমি বলতে চাই না। বাট বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে এনসিপি ভার্সেস ওই মিটিং যেহেতু না, মিটিংটা যদি এনসিপি ভার্সেস সেনাবাহিনী হতো, তখন পার্টি পজিশন থেকে আমার মন্তব্য করাটা সমীচীন ছিল, অথবা পার্টি পজিশন থেকে আদার পার্টির যারা গুরুত্বপূর্ণ পজিশনে আছেন তাদের মন্তব্য করাটা সমীচীন ছিল। যেহেতু এখন পর্যন্ত এটা মানে তাদের বক্তব্যে ইতিমধ্যে এটা পরিষ্কার হয়েছে যেটা ওয়ান টু ওয়ান। সো এটা তাদের ব্যাখ্যাটা একটু পরিষ্কার হবে। আমি একটু ব্যাখ্যাটা পরিষ্কার করি, আমি আপনার প্রশ্নটা নিব। এখন দেখেন আরেকটা ব্যাপার যেটা আসছে, সেখানে যেটা আমাদের মুখ্য সমন্বয়ক বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে এই বক্তব্য পাবলিকলি না আসলেই পারতো। এটা তার ব্যক্তিগত ওপিনিয়ন। এখন দেখেন আমরা এই রাজনীতিটা কিন্তু মানে আমাদের কাছে কিন্তু খুব মানে ঘোলাটে মনে হয় না। একটা রাজনীতিতে মানে অভ্যন্তরীণ জবাবদিহিতাও তো একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অভ্যন্তরীণ জবাবদিহিতাটা আমরা দেখি নাই, কখনোই দেখি নাই। যার কারণে হয় কি, এই ধরনের মন্তব্য শুনলে আমাদের কানে বাধে। তো এই ধরনের মানে পার্টির অভ্যন্তরে যখন পার্টির ভিন্ন মত তৈরি হয়, সেখানে তো কাউন্টার ইনকাউন্টার পার্ট আসতেই পারে। ওটা অস্বাভাবিক আমার কাছে মনে হয় না। অভ্যন্তরে থাকা উচিত মানে না, ঠিক আছে, মিডিয়ায় যে ধরনের বক্তব্য এসছে সেগুলোর কথা আমি বলছি। তারপর আমি যদি বলি যে পরবর্তীতে হান্নান মাসুদের যে কমেন্টটি এসছে, সেই কমেন্টির ব্যাপারে আমাদের অভিমত, আমাদের মতামত খুব পরিষ্কার। এখন দেখেন আপনি যে কথাটি বলেছেন যে এটা তো আসলে পাবলিক স্পেয়ারে কতটুকু আসলে ভালো হতো, একটা রাজনৈতিক দলের জন্য কোন আলোচনাটা পাবলিক স্পেয়ারে গেলে, কতটুকু আলোচনা পাবলিক স্পেয়ারে গেলে, সোশ্যাল মিডিয়াতে গেলে সেটা সেই দলের জন্য হেলদি, সেটার নিশ্চয়ই একটা মানদণ্ড আছে, এবং সেই দলের অভ্যন্তরে নিশ্চয়ই এটার একটা নির্দিষ্ট কাঠামো আছে, এবং নিশ্চয়ই সেই দলের অভ্যন্তরীণ ডিসিপ্লিনারি আলাদা কমিটি আছে। কাজেই কোনো কিছুই মানে আপনি যে জায়গাটাতে আসলে ফিগার আউট করেছেন, যেই মন্তব্য করেছে, যে অবস্থাতেই মন্তব্য করেছে, যে ধরনেরই মন্তব্য করেছে, সেটি যদি আমাদের পার্টির ডিসিপ্লিনারি কমিটি ফিল করে যে এটি আসলে সাংঘর্ষিক বা এটি আসলে পার্টির জন্য ক্ষতিকর ছিল, তাদেরকেই হচ্ছে পার্টি তাদের জায়গা থেকে জবাবদিহিতার আওতায় আনবে। এখন আমি স্পেসিফিক বলছি না যে কাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমি রনি ভাই আপনার কাছে জানতে চাই, আমি রিয়াজকে অনেক সময় দিচ্ছি, আপনার কাছে কিছুটা সময় নিব। সেটি হলো যে সমন্বয়হীনতার অভাব নতুন রাজনৈতিক দলের মধ্যে আপনি দেখেন কিনা, এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে 7 মাস পেরোতে না পেরোতে, মানে গণ অভ্যুত্থানের 7 মাস পেরোতে না পেরোতেই গণহত্যাকারী একটি দলকে পুনর্বাসনের যে আলোচনা চলছে, সেটা আসলে বাংলাদেশের জন্য কতটা হেলদি, এবং সেই মানে আওয়ামী লীগ বিষয়টাকে আমরা আসলে কিভাবে ডিল করব? ধন্যবাদ। যে যেখান থেকে আমাকে শুনছেন, আমাদেরকে শুনছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আগে প্রথম প্রশ্নটা রেসপন্স করি, সেটা হলো এই যে সমন্বয়কদের দ্বারা গঠিত দল এবং সমন্বয়কদের মধ্যেই সমন্বয় নাই, এই ব্যাপারটা কিন্তু খুবই পজিটিভ। খুবই পজিটিভ কেন? কারণ হইল একটা রাজনীতি গঠিত হওয়ার প্রক্রিয়া এরকমই। আমি ব্যাখ্যা করে বলি, এরা কি রাজনীতি করে এটার মধ্য দিয়ে বোঝা যাবে। প্রথম কথা হলো সেনাবাহিনী প্রসঙ্গে বাইরে আলাপ করা যাবে না, এই ধরনের সেনাবাহিনী এই ধরনের একটা বাইবেল কোরআন টাইপের ব্যাপার না, অবশ্যই বাইরে আলাপ করা যাবে। সেনাবাহিনী আপনার সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানের বিষয়ে জনগণ আলাপ করবে, রাজনৈতিক পার্টি তো আলাপ করবেই। কথা বলা যাবে না, কথা বলাটা ঠিক হয় নাই, নো, এটা স্পর্শকাতর বিষয় বলে কিছু রাখা যাবে না। জনগণ হলো সবচেয়ে স্পর্শকাতর বিষয়, আমি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতি, মানে আমি জনগণ, সাধারণ নাগরিক, আর কেউ গুরুত্বপূর্ণ না। সরকারি আমলাও না, প্রধান উপদেষ্টা না, প্রধানমন্ত্রী না, আর্মি অফিসার না, আর্মি না, কোনো এলিট গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্রের নাগরিক। সেই জায়গার থেকে যে কাউকে নিয়ে আমরা কথা বলবো, এটাই 5 তারিখের পরের রাজনীতি। এখন সমন্বয়কদের দলে যে সমন্বয়হীনতা, এটা লক্ষণটা পজিটিভ কেন আমি বলতেছি,
যে এরা কোনো ইডিওসেন্ট্রিক পার্টি না, মানে একটা সেন্ট্রাল ইডিওলজি আছে, সেই ইডিওলজি দ্বারা তারা ড্রাইভড, হ্যাঁ, এবং ওই ইডিওলজির বাইরে গেলেও খারিজ, হ্যাঁ, তারা একটা আয়রন জ্যাকেট সেট করে দিছে, এবার জাতির উপর তারা সেই রাজনীতি চাপাই দিবে, এরকম একটা দল হইলে তো এটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। আমাদের বিভিন্ন দল মত, বিভিন্ন মতাদর্শের একটা কমন প্ল্যাটফর্মের ভিত্তিতে একটা রাজনৈতিক বন্দোবস্ত আমাদের দরকার। এই যে নাগরিক ভিত্তিক রাজনীতির যে কথাটা বলি, সেইটা নাগরিক ভিত্তিক রাজনীতির জন্য এইরকম মতভিন্নতার আলোকেই একটা দল পরিচালিত হবে। এই যে বিএনপির উদাহরণ দিচ্ছে, বিএনপি হলো এই দ্বারার পায়োনিয়ার দল। বিএনপির মধ্যে কি নাই? সবই আছে। সব সমাজে, বাংলাদেশের সমাজে যে ধরনের মতাদর্শ আপনি দেখতে চান সব কিছু নিয়ে একটা বিএনপি, এই জন্য বিএনপি সবচেয়ে বড় পার্টি এবং সবচেয়ে সম্ভাবনাময় পার্টি। তো এখন এটাই তো রাজনীতি বিকাশের মডেল। এখন 5 তারিখের পরে 100% বিরোধিতার জায়গায় যে আপনার রাজনীতি করতে হবে তা না। হ্যাঁ, তাহলে এনসিপিকে বিএনপির মডেলের একটা রাজনৈতিক দল, হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির মডেলের রাজনৈতিক দল হওয়ার পরেও তাদেরকে আর কিছু করার নাই, তাদের পুরাটাই করার আছে। এই যে নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমাদের 54 বছরে পূরণ হয়নি, সেটা পূরণ করার একটা সুবর্ণ সুযোগ তাদের আছে। এখন এই যে সমন্বয়হীনতা, হ্যাঁ, এইটাকে তারা একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে পারে, কিন্তু এই সমন্বয়হীনতা আমি মনে করি এই মানে 5-7 মাস পার্টি গঠিত হয়েছে, কয়দিন হয়েছে? 40 দিনও তো হয়নি মনে হয়, হ্যাঁ, 1 মাসও হয়নি। তো এখনই আপনারা ধরেন এটার ব্যাপারে ফয়সালা নিয়ে দেওয়া, সমন্বয়হীনতা, চারদিকে সমস্যা। আমি বলতেছি এই যে, এবং তাদের মধ্যে, এবং তারা যে এটাকে একটা, এবং তারা প্রপারলি ডিল করতে পারতেছে না, এটা একটা মানে তাদের সমস্যা। এইটা তো কোনো ইস্যুই হওয়ার কথা না, প্রথম কথা হলো। এখন তা আমরা যেটা করি দেখেন, বীরের মর্যাদা দিতে পারতে হবে, এগুলো আমাদের সন্তান, এবং তারা 1000টা ভুল করবে, তার পাশে আমার দাঁড়াইতে হবে। এটা অভ্যুত্থানের শক্তি, ফাইজলামি করা যাবে না। যে জাতি বীরকে মর্যাদা দেয় না তার উন্নতি হয় না। জি, সে 1000টা ভুল করতে পারে, এটা আমার পয়েন্ট। ফলে এটা খুবই ন্যাচারাল। এখন একটা কেওয়াটিক কন্ডিশন, এই কেওয়াস ঘরে বাইরে দোকানে মাঠে ঘাটে আছে, এদের মধ্যেও আছে কোনো সময় পরের বস্ত। এখন আমি এখানে আপনার সাথে এর আগের শোতেও বলছিলাম, যেটা আমাদের বোকামির কারণেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত প্রাসঙ্গিক। আওয়ামী লীগ নিয়ে আমরা এখন কথা বলবো কেন? জীবনে কি আর কোনো ইস্যু নাই? 16টা বছর খাইলো আওয়ামী লীগ, এখনো আওয়ামী লীগই। আমরা আগাবো কখন? যখন এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় যখন আমরা পৌঁছাবো, তখন আমাদের রাজনীতির বিকাশ শুরু হবে। এই যে এনসিপি, এই যে বিএনপি, এই যে জামাত, কারো তো কোনো রাজনৈতিক বিকাশই হয়নি বাংলাদেশে। কারণ বাংলাদেশে রাজনীতির মডেলটা, যেটা বারবার বলে, একটা আওয়ামী মডেলে আপনার তৈরি হয়েছে। এখন আওয়ামী লীগকে আপনি কিভাবে ডিল করবেন? এই জন্য আমি বলি, ওই যে পুরানা কথা আবারও মনে রাখতে হবে, আগামী দিনে বাংলাদেশে রাজনীতি তৈরি হবে আওয়ামী লীগ বিষয়ে কে কি অবস্থান গ্রহণ করছেন, বা আওয়ামী লীগ প্রশ্নটিকে কে কিভাবে ডিল করছেন, তার আলোকেই আগামী দিনের রাজনীতি গঠিত হবে, বা তার রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করবে। এই কথাটা দ্বৈতভাবে, মানে এটাকে দ্বার্থবোধক, এটার একাধিক মিনিং আছে যে কথাটা এখন বললাম। কিরকম? আপনি আওয়ামী লীগ না করেও আওয়ামী লীগ হইতে পারেন স্বভাবের দিক থেকে। আপনি যদি মনে করেন চাঁদা নেওয়া আমার এখন অধিকার, আমি এতদিন বঞ্চিত ছিলাম, আপনি যদি জামাত হন, বিএনপি হন, অন্য দল হন, আপনি একটা আওয়ামী লীগ। আপনি যদি মনে করেন আমার দলের বা আমার অনুসারীর লোকজনকে বড় পোস্টে বসাবো, হ্যাঁ, আবার আপনি যদি মনে করেন যে নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য করবো, আপনি যেই দলেরই হন, আপনি আওয়ামী লীগ। ফলে আপনাকে আওয়ামী লীগ মডেল থেকে বাইর হইতে হবে রাজনীতি করতে হলে। আর একটা হলো তাজা আওয়ামী লীগ, যেটা কাঁচা আওয়ামী লীগ, মানে যেটা আসল আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগ, সেইটার ব্যাপারে তো জাতীয় ঐক্যবদ্ধ। বাংলাদেশে কোথাও কোনো ঐক্য না থাকলেও আওয়ামী লীগের ব্যাপারে একমাত্র আপনার ঐক্যটা আছে, আর তো কোথাও ঐক্য নাই। এই যে আপনি খবরে পড়তেছিলেন, আপনি এই কমিশনগুলোর ব্যাপারে দেখবেন যে এক এক পার্টির এক এক পজিশন, হ্যাঁ, এক এক বিষয়ে আপনার সংবিধানের বিষয়ে এক পজিশন একজনের, তারপরে মিডিয়া সংস্কার কমিশন, প্রশাসন সংস্কার কমিশনে অনেক মতপার্থক্য আপনি দেখবেন। কিন্তু যেখানে মতপার্থক্য নাই সেটা হলো আওয়ামী লীগ। হ্যাঁ, এইখানে মোটামুটি কিশোর, শিশু থেকে শুরু করে, হ্যাঁ, আপনার একদম বৃদ্ধ পর্যন্ত, মৃত্যু পথে বৃদ্ধ পর্যন্ত ঐক্যবদ্ধ। তো এই ঐক্যটাকে আপনি কাজে লাগান, আওয়ামী লীগকে ডিল করেন। এখন আওয়ামী লীগকে ডিল করার জন্য আমি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে বলতেছিলাম, সেই কথা এখানে আর রিপিট করতেছি না। আমি এখনো মনে করি এখানে যে বিতর্কটা নিয়ে আপনারা শুরু করলাম আমরা আলাপটা, এই যে একটা ভালো আওয়ামী লীগ খোঁজার চেষ্টা, এর চেয়ে ডেঞ্জারাস আর কিছু হয় না। আমি রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আবার আপনার কাছে আবার আসবো। আমি তার আগে একটু তাহসিনের কাছে আবারও প্রশ্ন করতে চাই যে আসলে ক্যান্টনমেন্টের যে বৈঠক, সেখানে যে হাসনাত এবং সার্জিস গিয়েছিলেন, তার আগে কি আপনাদের পার্টিতে অভ্যন্তরীণে আলাপ হয়েছিল এই বিষয়টা নিয়ে? কারণ তারা তো আসলে মুখ্য সংগঠক পার্টির, তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে না, তার হায়ার অথরিটি তো আছে। মানে আপনি যদি একটা অর্গানোগ্রাম হিসেবে দেখেন, সেই বিষয়টা নিয়ে কি তারা আপনাদেরকে ওয়াকিবহাল করে গিয়েছিল কিনা? আচ্ছা, মানে এটা আমাদের এখন পর্যন্ত, মানে এটা আমাদের খুবই অভ্যন্তরীণ একটা বিষয়। মানে আমি এই বিষয়ে এখন পর্যন্ত পাবলিক স্পেয়ারে কোনো ধরনের মন্তব্য করতে চাই না। কারণ দেখেন, আসলে এখানে হায়ারার্কি আছে। রাইট, মানে আমি ধরেন বলে দিলাম যে ওর অনুমতি নেয় নাই, এখন অনুমতি তো সে আমার কাছে নিবে না,
আবার এমন কিছু অনুমতি আছে যে অনুমতি আমার আহ্বায়ক হয়তো আমাকে বলতেও বাধ্য না, হয়তো সেটা আমার জেনারেল মিটিংয়ে আমি কোনো একটা সময় এসে জানবো। এটা তো যে কোনো পার্টির স্ট্রাকচার, এটা কিন্তু মানে এটা অস্বাভাবিক কোনো কিছু না। কাজেই এই ব্যাপারে আমি স্পেসিফিক কোনো মন্তব্য করতে চাই না যে সে অনুমতি নিয়েছে কি নেই, বরং আমরা এটাকে একটু সময় দিতে চাই। খুব দ্রুততম সময়ের মধ্যে এটার আরো কিছু ক্ল্যারিফিকেশন আসবে, এবং সেটা হয়তো পার্টির জায়গা থেকে আরো কিছু ক্ল্যারিফিকেশন খুব স্পষ্ট রূপেই এটাকে মানে এটাতে দেওয়া হবে। আজকে সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে এই ইস্যুটাকে ঘিরে হাসনাত সার্জি সহ দলের শীর্ষ নেতাদের মধ্যে যে মতানৈক্য তৈরি হয়েছে সে বিষয়ে দ্রুতই জাতীয় নাগরিক পার্টি দলীয় অবস্থান জানাবে, মানে দলীয় অবস্থান এখনো এটা নিয়ে কোনো কনক্রিট তৈরি হয়নি। না, দেখেন আমি খুব স্পষ্ট একটা ব্যাপার আপনাকে বলি। প্রথমত তো আমাদের অভ্যন্তরে আসলেই কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি হয়নি, মানে এটাই বাস্তবতা। এখন হয় কি, মানে আমরা যেটা বললাম যে আমরা তো আসলে এই বিগত 16 বছর একটা প্যাটার্নের রাজনীতি দেখছি। একটা প্যাটার্নের রাজনীতি দেখার ফলে যেটা হয়েছে, যেটা ভাই কিছুক্ষণ আগে বলতেছিলেন যে দেখুন ওই যে আমরা ওই আমাদের একটা আয়রন শিল পরায় দেওয়ার ফলে আমরা সবসময় ধরেই নিছি যে আমি ওই সিস্টেমের বাইরে যাইতে পারবো না। আমার দলীয় প্রধান যা বলে দিছে এর বাইরে কোনো ধরনের শব্দ উচ্চারণ করাটা হচ্ছে খারিজ হয়ে যাওয়ার মতন একটা অবস্থা। কাজেই ওই যে এই ধরনের যে সিচুয়েশন তৈরি হয়, যে ধরেন একটু কাউন্টার বক্তব্য আসে, এতে করে যে আমাদের একদম অভ্যন্তরীণ সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আমরা একেবারে দল দুই ভাগ হয়ে যাচ্ছি, আমাদের অভ্যন্তরে ধরেন একজন আরেকজনকে দেখতে পারতেছে না, ব্যাপারটা মোটেও এরকম না। বরং আমরা কিন্তু ব্যাক টু ব্যাক, আমরা হাসনাতের যে বক্তব্যটা যেদিন এসছে তারপরে কিন্তু আমরা আমাদের এখানে আমরা জেনারেল মিটিং করছি, আমরা আমাদের মতন করে বসছি, আমরা ডিসকাশন করছি। আমাদের পার্টির শুধু পার্টি তো ভাই একটা জিনিস নিয়ে কাজ করে না, মানে আজকে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা চাওয়ার, মানে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা খুব বেশি হাইপড, আমার কুড়িগ্রামের ইফতার তো সেটার জন্য বন্ধ হয়ে থাকে নাই, আমার ঠাকুরগাঁয়ের একটা মানে ঈদ গিফট ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান তো বন্ধ হয়ে থাকে নাই। কারণ মানে কাজেই পার্টি শুধুমাত্র সিঙ্গেল একটা ইউনিট অফ ইস্যুকে নিয়ে ডিল করে না, মাল্টিপল ইস্যুস আছে, মাল্টিপল ইস্যুতে পার্টিকে রেসপন্স করতে। যেমন আপনারা দেখেছেন যে আজকে ঐকমত্য কমিশনে কিন্তু আমাদের প্রতিনিধি দল গিয়ে তারা তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। কাজে রেগুলার যে কার্যক্রম, রুটিন যে রুটিন ওয়ার্কও তো পার্টিকে করতে হয়, এবং সেই ওয়ার্ক করতে গিয়ে কিন্তু কোথাও আমাদের কারোর মধ্যে কোনো ধরনের ডিস্যাটিসফ্যাকশন নাই। মানে আমি কিন্তু খুব হলফ করেই বলতেছি কোনো ডিস্যাটিসফ্যাকশন নাই। এখন কিছু ব্যাপার দেখেন, কিছু ব্যাপার তো আমাদের অভ্যন্তরীণ সমালোচনার মধ্যে থাকবে। মানে তার মানে কি এটা যে আমরা সারাটা জীবন আমরা মানে একজন আরেকজনের চেহারার দিকে তাকে একটা ফেক হেসে কথা বলি না? আমাদের অভ্যন্তরীণ যখন আমরা কথা বলি, আমাদের যখন অভ্যন্তরে যোগাযোগ হয়, তখন তো আমরা একজন আরেকজনকে প্রশ্ন করি, একজন আরেকজনের ব্যাপারে আমরা জানতে চাই। আমরা যখন গ্রুপ কনভারসেশন করি, আমরা যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলি, নিজেদের মধ্যে যখন আমরা নিজেদের স্পেয়ারে যখন আমরা আলোচনা করি, তো নিজস্বতা থাকে এই আলোচনার। তার মানে কোথাও মানে ওই আলোচনা থাকলে একেবারে পার্টি ভেঙে যাচ্ছে, বড় কোনো ডিস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে, সেখান থেকে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, ব্যাপারগুলো আসলে এরকম না। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো, একটা প্রশ্ন আপনার কাছে থাকবেন। আপনি বলছেন যে ডিসঅ্যাফেকশন নেই আপনাদের দলের মধ্যে, নেতাদের মধ্যে, কিন্তু আমরা দেখেছি যে আপনাদের দলের মধ্যে থেকে বেরিয়ে একটি নতুন রাজনৈতিক দল এপ্রিলে আনার জন্য চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়ে আপনি নিশ্চয়ই মন্তব্য করবেন। রনি ভাই, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাচ্ছিলাম সেটি হলো যে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে আসলে আপনি কি বুঝেন? প্রথম আরেকটু রেসপন্স করে নিই, সেনাপ্রধানকে ধন্যবাদ। আমি যে কথাটা বলতেছিলাম বীরের মর্যাদার ব্যাপারটা কিন্তু উনি বোঝেন, কারণ উনি তো সৈনিক। এই জন্য কিন্তু উনি বলেছেন যে রাইটলি যে অভ্যুত্থানের প্রত্যেক আহত নিহতের জাতির শ্রেষ্ঠ কৃতি সন্তান। হ্যাঁ, তো বীরদের সম্মান আমাদের করতে হবে। ৭১-এর বিরুদ্ধে আমরা যেরকম করি, হ্যাঁ, ২৪-এর বিরুদ্ধে আমাদের করতে পারতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে দেখেন হাসনাত আব্দুল্লাহর পোস্টটা যদি দেখেন, ইন জেনারেলি সে সেনাবাহিনীর নিয়ে কথা বলতেছে নাকি সেনাবাহিনীর আওয়ামী দোসর যারা, হ্যাঁ, সেনা লীগের বিরুদ্ধে কথা বলতেছে, এটা আমাদের বুঝতে হবে। ইন জেনারেলি সেনাবাহিনীর বিরুদ্ধে যাওয়ার তো কোনো সুযোগই নাই, কারণ সেনাবাহিনী তো অভ্যুত্থানের পার্ট আপনার। এটা তো ছাত্র সেনা জনতা মিলায়া সম্মিলিত অভ্যুত্থান। এখানে তো মুখোমুখি তার কোনো সুযোগই নাই আপনার। বাংলাদেশের পক্ষ একটাই, জালেম এবং মজলুম, ফ্যাসিবাদের পক্ষে না বিপক্ষে, এর বাইরে আর কোনো পক্ষ নেই। তো এখন একটা রাজনৈতিক বিকাশের সময়, দেশ পুনর্গঠনের সময়, সেখানে আপনি সেনাবাহিনীকে একটা নতুন দলের মুখোমুখি দাঁড় করে দিবেন কেন? সেটা কোনো সুযোগ নাই, সেটা সেনাবাহিনী আজকে পরিষ্কার করছে। অন্যদিকে বিখ্যাত ফিলোসোফার আপনার একাডেমিশিয়া পাকিস্তানের দেখেন মডেলটা যদি চিন্তা করেন, মিলিটারি ইনকর্পোরেশন, আয়শা সিদ্দিকার একটা বিখ্যাত থিসিস আছে। তো আপনার এই সেনাবাহিনী তো আওয়ামী আমলে ধ্বংস হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যের কন্ট্রাক্টরের বাহিনীতে পরিণত হয়েছে। তো সেনাবাহিনী একটা সংস্কার লাগবে না? সেনাবাহিনী আমাদের সবচেয়ে জরুরি সার্বভৌমত্ব রক্ষাকারী ফোর্স, সেটা গোটা 16 বছরে সবই ধ্বংস হয়েছে, সেনাবাহিনী ধ্বংস হয় নাই? ডেফিনেটলি হয়েছে। তো সেনাবাহিনী সংস্কার নিয়ে তো কথা উঠতেছে, বিভিন্ন সভা সেমিনার আমরা করতেছি। তো সেনাবাহিনী সংস্কার করেন আপনি, সেটার কালচার, এই যে বিগত ইলেকশনগুলোতে সেনাবাহিনীর ভূমিকা কি প্রশ্নবিদ্ধ করে নাই? মানুষকে আহত করে নাই? তো সেনাবাহিনী
তারপর কিন্তু সমস্ত সেনারাই কি অপরাধী ছিল তা না, এটা প্রতিষ্ঠান আকারে তো সেনাবাহিনী অপরাধী হতে পারে না। তাহলে এখানেও একটা সংস্কার বা পুনর্গঠন প্রক্রিয়া আমাদের লাগবে। তো এটার বিরুদ্ধে কথা বলাটাই একটা অন্যায় তা না। অন্যদিকে আওয়ামী লীগ যেটা আপনি বলেন রিফাইন আওয়ামী লীগের ব্যাপারটা কি দেখেন, হান্না আরেন বলতেছিল পলিটিক্যালি দ্য উইকনেস অফ দ্য আর্গুমেন্ট হ্যাজ অলওয়েজ বিন দ্যাট দোজ হু চুজ দ্য লেজার এভিল ফরগেট ভেরি কুইকলি দ্যাট দে চুজ এভিল। মানে হইলো আপনি যখন শয়তানের মধ্যে ভালো শয়তান খারাপ শয়তান খুঁজেন, আপনি দ্রুতই ভুলে যান যে আপনি আসলে একটা শয়তানই খুঁজতেছেন। মানে এটা ভালো শয়তান খারাপ শয়তান দুইটার মধ্যে যদি আপনি চুজ করেন যে তাহলে আপনি ভালো শয়তানটাকে বাইসা নেবেন, তাহলে কিন্তু আপনি একটা শয়তানই বাইসা নিলেন। ফলে আওয়ামী লীগের ভালো খারাপ বললে কিছু হয় না। এবং রিফাইন আওয়ামী লীগ হলো একটা হলো এই যে ভালো শয়তান বাইসা নেওয়ার মতো, মানে আপনি শয়তান এবং খুব দ্রুতই হাসিনার যে ব্রুটাল ফেসিবাদ হয়ে উঠবে। কারণ এর যে চিন্তা, এর যে ইডিওলজি, এটা বাই নেচার একটা ফেসিবাদ কায়েম করবে। এটা তো কোনো রাজনীতি না, এটা লুটপাটের সিন্ডিকেট। এক কথা কয়বার বলবো। এবং ফ্যাসিজম হ্যাজ নো পলিটিক্স বাট অ্যান অর্গানাইজেশন। এটা একটা অর্গানাইজেশন থাকে। এই অর্গানাইজেশনটা কি কিছু অলিগার টলিগার দিয়ে এটা টিকায় রাখে, লুটপাট করে রাজনীতির নামে। তো যেটা রাজনীতি সংগঠন না, তাকে রাজনীতিতে পুনর্বাসন করার কথা উঠে কিভাবে? এটা তো রাজনীতি না। তার মানে আপনি আওয়ামী লীগও বুঝেন না, রাজনীতিও বুঝেন না। এইবার আওয়ামী লীগকে আপনি ডিল করবেন কিভাবে? তাই বলে আওয়ামী লীগ যে করে তারা হরে ধরে পিটিয়ে মেরে ফেলবেন, তার সম্পত্তি দখল করে ফেলবেন না। আওয়ামী লীগের ব্যাপারে একটা ইনসাফ আপনার করতে হবে। এই জন্য আওয়ামী লীগকে ভিকটিম বানানো যাবে না, আবার ভিকটিম বিকাম কিলার্স। এই জন্য আমি বলছি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়ার মধ্যে যান। আপনি সেটাও যদি না যান, তাহলে ইমিডিয়েট আরও 3টা পদ্ধতি আছে। একটা হলো আওয়ামী লীগ সংগঠন হিসাবেও তো অপরাধী। শুধু কি শেখ হাসিনা অপরাধী? আওয়ামী লীগ ছাত্র 15 বছরের অপরাধ তো আছেই। এর বাইরে ছাত্র জনতার উপর হত্যা করা, তাদেরকে দমন করা, আওয়ামী লীগ আওয়ামী অঙ্গ সংগঠন সবগুলোর উপর কি সাংগঠনিক নির্দেশনা ছিল না? ছিল তো। তাহলে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ কে নিবে? রাষ্ট্রই তো একটা মামলা করে। এবং রাষ্ট্রকে এই সংগঠনটি যে 16 বছরে যেভাবে কলুষিত করছে, রাষ্ট্রকে যেভাবে সন্ত্রাসবাদী করে তুলছে, তার জন্য তো রাষ্ট্র নিজেও ভিকটিম। শুধু মানুষ ভিকটিম হয়েছে তা না। রাষ্ট্র কি? রাষ্ট্র ভাই আমি আপনি তো রাষ্ট্র। রাষ্ট্র তো একটা অনুভূতির ব্যাপার মাত্র, এটা তো আর কিছু না, তাই না? তো সেই রাষ্ট্রটা, রাষ্ট্রের যে নর্মস সোভারেন্টি যেটা, সেটা আওয়ামী লীগের দ্বারা নষ্ট হয়েছে না, ক্ষতিগ্রস্ত হয়েছে না? ফলে রাষ্ট্রই তো মামলা করতে পারে। আর যদি মামলা না করা যায়, তাহলে আপনি একটা আইন করেন, বিধান করেন, বা ইন্টারন্যাশনাল আদালত আছে, আপনি হেগে যান, ওখানে সংগঠনের বিরুদ্ধে মামলা করা যায়। সেটা একটা প্রক্রিয়া হইতে পারে। এইটাও যদি আপনি না করেন, তাহলে আপনি আরেকটা হলো যে লীগের বিষয়ে আপনি মানে একটা রেফারেন্ডাম দেন। যে আপনি যদি মনে করেন আচ্ছা লীগের ব্যাপারে। আরেকটা হলো বাংলাদেশের যে ইস্টাবলিশমেন্ট, এইটা তো ভাই মোরলেস আওয়ামী ইস্টাবলিশমেন্ট। পাকিস্তানে 22 পরিবার ছিল, সেই 22 পরিবার হাত বদল হইয়া তো শেখ পরিবার হয়েছে, 140 পরিবার হয়েছে। তো ফলে এই আওয়ামী মডেল থেকে তো আপনার বের হইতে হবে। এই জন্য এখানকার যে ইস্টাবলিশমেন্ট এবং আওয়ামী লীগ হলো আপনি কে? আপনার খালাতো ভাই, আমার খালাতো ভাইয়ের শ্বশুর, এগুলি তো আওয়ামী লীগ। মানে আমাদের ইন্টিমেট এনিমি। ইন্টিমেট এনিমি আপনি ডিল করবেন কিভাবে? এটা মাইরাকে একটা না। ইন্টিমেট এনিমি ডিল করতে হয় রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে। ইন্টিমেট এনিমিকে আপনার মানে ধরেন আপনার খালাতো ভাই আওয়ামী লীগ করে, এখন আপনি কি করবেন? সে অপরাধী, তাহলে তার অপরাধের বিচারের একটা যেমন ব্যবস্থা করতে হবে। সে যদি জঘন্যতম হত্যার মতো অপরাধ করে ফেলে, আপনি তখন কি তার খালাতো ভাই হিসেবে তার পাশে দাঁড়াবেন, নাকি অপরাধী হিসেবে তাকে সাব্যস্ত করবেন? আবার যদি সে সমর্থক হয়, তাহলে তার তো রিকনসিলিয়েশনের সুযোগ দিয়ে তাকে আপনি সমাজে পুনর্বাসন করতে হবে, তাই না? তো ফলে এটা একটা প্রক্রিয়া। আরেকটা হলো আপনার এই জন্য আরেকটা, আপনি তাহলে জনগণের মতামত দিতে চান, ওকে রেফারেন্ডাম দেন, গণভোট দেন আওয়ামী লীগের ব্যাপারে। এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো আমি যেটা বারবার বলি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া। আপনি সময় নিয়ে এটা ডোর টু ডোর, রোড টু রোড এটা করেন, করার মধ্যে দিয়ে আপনি সমাজকে হিলিং করেন। জি, সাউথ আফ্রিকার মতো। অসংখ্য ধন্যবাদ। আমি তাসিন দিয়ে যে আপনাকে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যখন ঐক্যমত্য কমিশনে, জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়েছিলেন, তখন তিনি বলেছেন যে 71-এর মুক্তিযুদ্ধ আর 24-এ গণঅভ্যুত্থান এক কাতারে আনা হয়েছিল, যেটি মোটেও সমীচীন নয়। এবং 24-এ গণঅভ্যুত্থানের বিষয়ে সংবিধানে যদি অন্তর্ভুক্ত করা লাগে, তাহলে আসলে প্রিঅ্যাম্বেল যেটা ছিল সেটাই রেখেই অন্য একটি তফসিলের মাধ্যমে আসলে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আপনি কি মনে করেন কিনা যে 71-এর মুক্তিযুদ্ধ আর 24-এর গণঅভ্যুত্থান এক কাতারে আনার চেষ্টা একটা হয়েছিল? ওকে, আমি অনেক সময় আসলে সুপারসিডও করার চেষ্টা হয়েছিল যে 71-এর মুক্তিযুদ্ধকে 24-এ গণঅভ্যুত্থান দিয়ে। এটা ইটসেলফ ইজ আ পলিটিক্স। মানে আপনি এটা কি হয়, ধরেন একটা নতুন শক্তি, আপনি নতুন শক্তিকে ডিল করতে গিয়ে যখন আপনি ওই যে 71 ভার্সেস 24, আপনি যখন এই ধরনের প্রসেস যখন আপনি বা এই ধরনের পলিসি বা এই ধরনের স্ট্র্যাটেজি যখন আপনি হাতে নেন, তখন এই ধরনের আলোচনা আসে। আমি আপনাকে খুব স্পষ্ট একটা ব্যাপার বলি, মানে 71-এর ব্যাপারে এনসিপি, তার আগে জাতীয় নাগরিক কমিটি, তার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং
মানে বাংলাদেশের স্পেয়ারে যতগুলো গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক সংগঠন কাজ করছে, আমার মনে হয় না যে কারোই ৭১-এর বিরুদ্ধে অবস্থানে থাকার কোনো সুযোগ আছে। কেন সুযোগ নাই? মানে আমাদের দেশ যেখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে আমরা একটা স্বাধীন সার্বভৌম মানচিত্র পাইলাম, যেখান থেকে আমরা একটা লাল সবুজের পতাকা পাইলাম, যেখান থেকে আমরা বলতে পারতেছি যে এটা বাংলাদেশ, সেটার সাথে তো আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না। সেটার সাথে তো আপনি সেটাকে তো আপনি ক্রস চেক ব্যালেন্স করার আপনার দরকার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ৭১-কে আপনি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিতে যাবেন কেন? ৭১-এর যেমন স্বকীয়তা আছে, নিজস্বতা আছে, ৭১ যেমন বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাথে মানুষের একেবারে স্বাধীনতার মানে সাথে হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। আপনি ২৪কে এরকম করে আলাদা একটা এন্টিটি হিসাবে দেখতেছেন না কেন? মানে আপনার কাছে কেন মনে হচ্ছে, বা যারাই কাজটা করতেছে তাদের কাছে কেন মনে হচ্ছে যে মানে লেটস মেক ইট মানে একটা কনফ্লিক্টিং একটা সিচুয়েশনে নিয়ে যায় এদেরকে, যারা হয় ৭১ নাকি ২৪ এই বাইনারি পলিটিক্স দিয়ে বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন যে এই ১৬ বছর এটা আওয়ামী রাজনীতির একটা প্রসেস। আপনি ধরেন বাইনারি পলিটিক্স তারা করছে, কিভাবে করছে? তুমি কি স্বাধীনতা বিরোধী না স্বাধীনতার পক্ষের? হাউ ডু ইউ ডিফাইন? এটা কি আপনার এই সুযোগ আছে? আপনি আমরা দেখছি না বিগত ১৬ বছর তো আপনি মুক্তিযুদ্ধের প্রশ্নে আপনি বিভাজন তৈরি করেন নাই। বাংলাদেশকে আপনি স্পষ্টত আপনি দুইটা পক্ষে আপনি বিভক্ত করছেন। আপনি যখন মানুষের উপর যখন জুলুম করছেন, নির্যাতন করছেন, কোন কথাটা বলে জুলুম নির্যাতন করছেন আপনি বলেন তো? একটা কথা বলে আপনি জুলুম নির্যাতন করছেন যে ও আচ্ছা সে তো স্বাধীনতা বিরোধী। কাজেই ৭১-এর প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নাই। ৭১-এর ব্যাপারে আমরা 110% আমরা এগ্রিড। কিন্তু ২৪ কি বাংলাদেশের মানুষের জন্য মুক্তির সংগ্রাম কিনা? ২৪ কি এই ১৬ বছরের যে জুলুম, ১৬ বছরের যে অত্যাচার, গণতন্ত্রকে যেভাবে করে তালাবদ্ধ করে রাখা হয়েছে, মানুষের সবচেয়ে বড় যে ভোটাধিকার, সেই ভোটাধিকারকে যেভাবে একেবারে ভুলণ্ঠিত করা হয়েছে, মানুষের মানবাধিকার, মানুষের যে কথা বলার স্বাধীনতা, গণমাধ্যমের যে স্বাধীনতা, এই সার্বিক বিষয়ের মুক্তির সনদ কি ২৪ কিনা, সেটাকে কি আপনি রিকগনাইজ করবেন কিনা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাজে সেখানেও আপনি যদি কোনো ধরনের কম্প্রোমাইজ করতে চান, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না, যেমনটা আমার সহ-আলোচক বলছিলেন, আমি সে ভাষাই বলতে চাই যে ২৪-এর স্ট্যান্ড, ২৪-এর অবস্থান আপনাকে ডিফাইন করবে আপনি কি বাংলাদেশের পক্ষে নাকি কোনো এস্টাবলিশমেন্টের পক্ষে। অসংখ্য ধন্যবাদ। রনি ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন আমার, সেটি হলো যে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি একটি মন্তব্য করেছেন যে যারা তৃণমূলের রাজনীতি চায় না বা তৃণমূলের নির্বাচন চায় না, তারাই আসলে ইনে বিনে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায়, আওয়ামী লীগকে তৃণমূলের সক্রিয় করার চেষ্টা হচ্ছে। আপনি এই বিষয়ে কি মনে করেন? দেখেন, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত কে করতে চায় সেটা আমরা এর আগের প্রশ্নে আমরা আলোচনা করছি। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই, কারণ আওয়ামী লীগ নিজেই তো চাইতেছে না। আপনি কেন এটা নিয়ে কথা বলতেছেন? আপনি দেখেন এই অ্যারোগেন্ট আরাফাত কি বলছে, ইউনূস সরকারের অধীনে সে নির্বাচন করবে না। তা আপনার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, তা আওয়ামী লীগ একটা ডেড ইস্যু, এইটা নিয়ে কথা বলার কিছু নেই। আমি একটা জায়গায় একটু রেসপন্স করি। ২৪ দেখেন ২৪-এ ঘটনাটা কি ঘটছে। এই জেনজি জেনারেশন তার ঐতিহাসিক কর্তাসত্তা নিয়ে হাজির হয়েছে, বিদায় পৃথিবী বলে বন্দুকের সামনে দাঁড়াইছে, বীর তারা। এটা বোঝার চেষ্টা করেন, তারা এখন ৭১ কি ৭১ আপনি দেশের স্বাধীনতা পাইছেন। দেশের স্বাধীনতা কথাটার কোনো অর্থ থাকে না আপনার যদি রাজনৈতিক স্বাধীনতা না থাকে। আপনি ৫৪ বছরে এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলছেন, আপনি আপনার বাচ্চাদের সেভ করতে পারেন না, দুধের শিশু গুলি খেয়ে মারা যায়। এটা কি রাজনীতি? এটা গর্ব করার তো কিছু নাই। ফলে ২৪ আপনাকে রাজনৈতিক স্বাধীনতার অর্জনের আপনার লড়াই ছিল। আপনি ৫৪ বছরে যে টুঙ্গিপাড়ার উপনিবেশ ছিলেন, যে মুজিবতন্ত্রের অধীনে ছিলেন, যেই ক্ষমতায় থাকুক মাঝখানে, কিন্তু কালচারালি ফিলোসফিক্যালি আপনি কি এই টুঙ্গিপাড়ার ন্যারেশন থেকে বাইরে হইতে পারছেন? এই শাহবাগী বয়ান থেকে বাইরে হইতে পারছেন? পারেন নাই। তো ফলে ২৪ আপনাকে দেখেন একটা ইভেন্ট এবং হিস্ট্রিক্যাল ইভেন্ট কি হয়, যখন তার কজটা, তার যে অরিজিনাল কারণটা, সেটা যখন সে ওভারকাম করে যায়, তখন সে একটা ঐতিহাসিক ইভেন্ট হয়ে ওঠে। সো জেনজি জেনারেশনের বাপের ইভেন্ট হইল আপনার ৯০, তার দাদার ইভেন্ট হইল ৭১। তার জীবনে তো কোনো ইভেন্ট ছিল না, তার জীবনে তো হিস্ট্রিক্যাল রেফারেন্স পয়েন্ট ছিল না, সে অন্যের ন্যারেশনের মধ্যে সে বন্দী ছিল। ফলে তার ঐতিহাসিক মুক্তি ঘটেছে, এটাকে আপনি রিকগনাইজ করতে হবে। এবং সে এইটা বিনামূল্যে পায় নাই, সে রক্ত দিয়ে এই মুক্তিটা সে ঘটাইছে। এখন আপনার ৭১-এর সাথে কম্পেয়ারেবলই না তো জিনিসটা। একটা হলো আপনি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পাইছেন, একটা এটা ১০০০ বছরের ইতিহাসে আরও হবে না এই সুযোগ। ৭১-এর এই সুযোগ, ৭১-এর এই গৌরব একটা জাতির জীবনে একবারই আসে। আপনি দেশ পাইয়া গেছেন, ওকে, এবার এটা ফিট করেন। আপনি একটা নাগরিক, মানুষের মর্যাদা ভিত্তিক। এখানে তো মানুষের মর্যাদা ছিল না, শুধু দলদার যে করতো সে দলীয় লুটেরাদের মর্যাদা ছিল। নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র করেন আপনি, সেই রাজনৈতিক রাষ্ট্র করার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আমরা কি বাংলাদেশ চাই না,
সেটা আমরা 24-এ দেখাইছি। অসংখ্য কোন ধন্যবাদ। বাংলাদেশ চাই সেটা আমাদের করতে হবে, সেই রাজনীতির বিকাশের জন্য আমাদের একটা কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ দুজনকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।